শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক বৈঠক ঠেকানোর পেছনে কলকাঠি নেড়েছেন। তার প্রভাব রয়েছে সেখানকার ক্ষমতাসীন লেবার পার্টিতে। তিনি তৃতীয়বার সংসদ সদস্য হয়েছেন, পেয়েছিলেন মন্ত্রিত্ব। কিন্তু শেখ হাসিনার দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের সঙ্গে তার নামও জড়িত থাকায় নিজ দলে কিছুটা কোণঠাসা হয়ে পড়েন টিউলিপ, হারিয়েছেন মন্ত্রিত্ব। তারপরও টিউলিপ তার প্রভাব কাজে লাগানোর চেষ্টা করেন। পাশাপাশি ব্রিটেনে অবস্থান করা আওয়ামী লীগের লোকজনও ছিল মরিয়া। আওয়ামী লীগের সংশ্লিষ্ট সূত্র জানায়, তাদের মূল কর্মসূচি ছিল কোনো অবস্থায় যাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা দেখা করতে না পারেন, এমন নির্দেশনাই ছিল ভারতে পলাতক শেখ হাসিনার পক্ষ থেকে। এতে তৎপর হয় আওয়ামী লীগের ব্রিটেন শাখা। আওয়ামী লীগের একাধিক সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্তত ৮০ ব্রিটিশ এমপিকে তারা কাজে লাগাতে সক্ষম হয়েছে। ওইসব এমপি দুই দেশের সরকার প্রধানের সাক্ষাৎ ঠেকাতে মুখ্য ভূমিকা পালন করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে শেষ পর্যন্ত সম্মতি দেননি স্টারমার। তবে সম্ভাবনা তৈরি হয়েছিল ৮০%। সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্রিটেনের সব এলাকায় আওয়ামী লীগ ষড়যন্ত্রকারীদের অবস্থান, যারা আবার ব্রিটেনের স্থানীয় রাজনীতির সঙ্গেও জড়িত। দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে জড়িত অনেকেই লেবার পার্টির বড় পদেও আছেন। সবাই নিজ নিজ এলাকায় স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেছেন। স্থানীয় রাজনীতি ও স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে বন্ধুত্বকে কাজে লাগানো হয়েছে প্রধানমন্ত্রীর বৈঠক ঠেকানোর লক্ষ্যে। ব্রিটেন আওয়ামী লীগের নেতাদের মতে ৭০ থেকে ৮০ জন সংসদ সদস্য একযোগে তৎপর না হলে এই বৈঠক ঠেকানো কোনো অবস্থাতেই সম্ভব হতো না। একেবারে শেষ পর্যায়ে স্টারমারের পার্শ্ববর্তী সংসদীয় আসনের ৪ সদস্য একসঙ্গে তার সঙ্গে দেখা করেন। তারা স্টারমারকে বোঝাতে সক্ষম হন যাতে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা না করেন। গণ অভ্যুত্থানে পলাতক আওয়ামী লীগের ৪ মন্ত্রী প্রতিমন্ত্রীও বর্তমানে ব্রিটেনে আছেন। এছাড়া দলটির অনেক এমপি নেতাও পালিয়ে আছেন দেশটিতে। তারা সম্মিলিতভাবে ষড়যন্ত্রে অংশ নেয়। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে আওয়ামী লীগের লুটেরা নেতাদের প্রচুর টাকা ইংল্যান্ডে পাচার করা হয়েছে। তাদের অনেকেই ব্রিটেনে বিলাসবহুল এলাকায় বাড়ি কিনেছেন, বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করেছেন দেশটির রিয়েল এস্টেট ব্যবসায়। এর মধ্যে অন্যতম হচ্ছেন শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তার রিয়েল এস্টেট ব্যবসায় বিপুল বিনিয়োগে ৩৫০-র বেশি বাড়ি রয়েছে ব্রিটেনে। এর মধ্যে প্রধান উপদেষ্টার সফরকালে বেশ কয়েকটি বাড়ি জব্দ করেছে ব্রিটেন সরকার। সম্প্রতি সালমান এফ রহমানের ছেলের বেশ কয়েকটি বিলাসবহুল বাড়ি জব্দ করেছে ব্রিটেন সরকার। তাদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ছিলেন। তাদের সফরসঙ্গী হিসেবে রাখার উদ্দেশ্য ছিল দুর্নীতির মাধ্যমে পাচার করে ব্রিটেনে বিনিয়োগের টাকা ফেরত নেওয়ার পথ খোঁজা। এই পথ খোঁজার জন্য স্টারমারের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হওয়া জরুরি ছিল। দুই সরকারের উচ্চ পর্যায়ের সমঝোতা এবং প্রতিশ্রুতি ছাড়া পাচার করা টাকা ফেরত নেওয়া অসম্ভব। সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে প্রদীপের যান বাঁচানোর জন্য, অসি প্রদীপ, যেই প্রদীপ এতগুলো মামলা করেছে, এতগুলো খুন করেছে, এতগুলো দুর্নীতি করেছে, এতগুলো জীবন ধ্বংস করেছে, বাংলাদেশের অস্তিত্বকে ধ্বংস করার পায়তারা করেছে ভারতীয় হাইকমিশনের নির্দেশে। এখন এই সাউয়া একদিকে ডক্টর ইউনূসের সাথে নির্বাচন দিয়ে দেন দরবার করে, অন্যদিকে প্রদীপের জীবন বাঁচানোর জন্য তলে তলে সে কাজ করে। আপনারা কি তা জানেন? প্রদীপের যান বাঁচানোর জন্য এস আলমের কাছ থেকে পয়সা নিয়েছে, প্রণয় ভার্মার কাছ থেকে আলাপ আলোচনা করেছে। একটা কথা আপনারা মনে রেখেন, সাউয়া প্রমিস করেছে বিএনপি সরকার গঠন করলে প্রদীপের মৃত্যুদণ্ড টন্ড এগুলো কিছু হবে না। ওয়াকারুজ্জামান ব্যস্ত ষড়যন্ত্র নিয়ে, তাহলে বিএনপি ব্যস্ত কি নিয়ে? বিএনপি ব্যস্ত দখল নিয়ে। এখন বলবেন বিএনপির দখলকে আমি কিভাবে ব্যাখ্যা করব? বিএনপির ইমিডিয়েট বেনিফিট হলো দখল, বাস স্টেশন দখল, টেন্ডারবাজি দখল, অফিস আদালতের চাঁদাবাজি, কাজ দেওয়া নেওয়া, বিভিন্ন নিয়া তদবির নিয়া, এগুলো নিয়ে তারা ব্যস্ত। মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব নিয়ে ব্যস্ত। বিভিন্ন সংগঠনের বাংলাদেশের এমন কোন জায়গা নাই খেওয়ার যে ডাক উঠে, খেয়া ওই যে নৌকা নদী পার করে দেয়, ওই খেওয়া নৌকার মাঝি, ওইখানেও তো ডাক আসে, ওই ডাকের মধ্যেও বিএনপির দখল দরকার। সায়দাবাদ বলেন আর চিটাগংয়ের বাস স্টপেজ বলেন, খুলনার খালিশপুরের কোন একটা টেন্ডারবাজি বলেন, প্রত্যেকটা জায়গায় রন্ধ্রে রন্ধ্রে বিএনপি দখলে ব্যস্ত। এখন এটা হচ্ছে তাদের ইমিডিয়েট টার্গেট। তাদের লং টার্ম টার্গেট কোনটা? তাড়াতাড়ি নির্বাচন দাও এবং ক্ষমতা। এবং তারাও তাদের কাছ থেকে সাহায্য পাচ্ছে। জেনারেল ওয়াকারুজ্জামানের পার্ট হয়ে গেছে। বিএনপি বিকাম দ্য পার্ট অফ দ্য কনস্পাইরেসি অফ জেনারেল ওয়াকার এবং র। তারা বলছে বিএনপি এখন পার্ট অফ র, বিএনপি বিকাম পার্ট অফ ইন্ডিয়ান ইন্টারেস্ট, বিএনপি বিকাম পার্ট অফ আওয়ামী লীগ, বিএনপি বিকাম পার্ট অফ জেনারেল ওয়াকারুজ্জামানস জিগস এন্ড পাজল, দাবা খেলা। জেনারেল ওয়াকারুজ্জামান তাদেরকে এমন ভাবে গুটিতে বসিয়েছে, বিএনপি তাদের ক্রীড়ানক হয়। আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা কথা বলি, হাসিনা যখন দেখেছে তার দল ভারী করতে পারছে না, হাসিনা তখন কি করেছে? তাহাজ্জুদ নামাজের একটা ছবি তুইলা, হাতে তসবিহ নিয়া, মাথায় একটু হিজাব পইরা, তার বিটিভিতে এবং বিভিন্ন টিভিতে বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে ছবিটা ছড়াইয়া দিছে। কে? হাসিনা তাহাজ্জুদ পড়ে, হাসিনা পিরাউলিয়া বংশধর, হাসিনা আউয়াল দরবেশের বংশধর, হাসিনা আওয়ামী লীগের নেত্রী না, হাসিনা হচ্ছে মানবতার মা। আপনাদের খেয়াল আছে না যে হাসিনা
নামাজ টামাজ তো দূরে রাখ, গভীর রাতে ঘুম ভাঙ্গার পরে, ঘুমে বিছানায় যাওয়ার পরে মনে হয়েছে অমুক জায়গায় একটা ডাকাতি কইরা জঙ্গি তৎপরতা বানানো যায়, সাথে সাথে সে মনিরুল রে কল করেছে, বিপ্লব সাহারে কল করেছে, হাবিব রে কল করেছে, হামিদ রে কল করেছে, যাও ওখানে গিয়ে ষড়যন্ত্র কইরা মোল্লাদের খুন কইরা ওখানে জঙ্গি তৎপরতা বানাইয়া দাও। হাসিনা এটা বানাইছে। যখন তারা কল করে বলছে আফা কাজ হয়ে গেছে, হাসিনা কইছে তসবি লইয়া আলহামদুলিল্লাহ আমার একটা ছবি তো, আমি ভাত দেখাই যে আমি নফল করি। ওই ছবিটা আবার পেপারে প্রকাশ করতো। ইদানিং আপনারা খেয়াল করছেন কিনা জানি না, বিএনপির যে শাওয়া আছে, শাওয়া তার নামাজের কাপড়ে বৈশা একটা ছবি তুইলা ওইটা আবার সোশ্যাল মিডিয়া দিছে যে উনি আলাপ আলোচনার মাধ্যমে উনি নামাজ পড়তে দাঁড়ায় গেছে। আপনারা খেয়াল করে দেখছেন? আপনারা খেয়াল করে দেখছেন ইদানিং সামাজিক মিডিয়ায় শাওয়ার নামাজ পড়ার ছবি দেওয়া শুরু হয়ে গেছে। এই শাওয়া 9 বছর মেঘালয়ের শিলংয়ে ছিল, এসালম গ্রুপের মোটেলে থাইকা জীবন কাটাইছে, ওইখানে নামাজ পড়ার একটা ছবি কিন্তু আপনারা কেউ দেখেন নাই। শাওয়ার কোনো ছবি দেখছেন যে সে নামাজ পড়তেছে? আপনারা দেখি শিলংয়ের ওই চেয়ারে বৈশা লোকজনদের সাথে কথা কইতেছে, পায়ের উপরে পা উঠাইয়া কথাবার্তা কইতেছে, চিল্লাচিল্লি করতেছে। এতদিন শাওয়ার কোন ছবি নামাজ পড়া, তাসবিহ পড়া, আল্লাহ আল্লাহ করা কোন জায়গায় কিছু দেখেছেন? দেখেন নাই। কিন্তু ইদানিং হঠাৎ করে হাসিনার ছবি পাশাপাশি শাওয়ার ছবি দেখবেন। শাওয়া এখন ছবি দেওয়া শুরু করছে যে শাওয়া এখন নামাজ পড়ায় ব্যস্ত, শাওয়া এখন ধর্মের রাজনীতি করবে, শাওয়া এখন বিএনপির মুখপাত্র, শাওয়া বিএনপি মানি শাওয়া। তবে ইউনূস সরকারের তদন্তে কিছু তথ্য বেরিয়ে এসেছে যেটা শুনলে আপনি অবাক হবেন, চমকে উঠবেন। এতদিন ছিল এগুলো রেটরিক, কথার কথা বা আমরা বলতাম, কিন্তু কোনো তথ্য উপাত্তের ভিত্তিতে ছিল না। এবার তদন্তে বেরিয়ে এসেছে। দর্শক, এই ঘটনার তাৎপর্য অনেক বড়, গভীর। কি হচ্ছে আমি আসছি, আপনি চমকে যাবেন যেগুলো কি কি ঘটতো, আমরা কোথায় ছিলাম, কেমন বাংলাদেশ ছিলাম, কোন রাজ্যে ছিলাম, এটা কি বাংলাদেশ না ভারতের কোনো করদ রাজ্য ছিল, স্টেট ছিল? দর্শক, খবর গুম কমিশনের প্রতিবেদন, ভারতের গোয়েন্দা সংস্থা গুমের সঙ্গে জড়িত ছিল। চিন্তা করেছেন, র এসে বাংলাদেশে গুম করতো। এটা কি কোনো স্বাধীন দেশে আমরা ছিলাম? সালাউদ্দিন আহমেদ ট্রান্সন্যাশনাল গুমের শিকার হয়েছে। কারা গুম করেছে? র করেছে। সুখরঞ্জন বালি, তাকে পাওয়া গেছে ভারতে, ভারতে জেল করেছে। কারা গুম করেছে? র গুম করেছে। শুধু ট্রান্সন্যাশনাল গুম না, সালাউদ্দিন সুখরঞ্জন বালি না, লোকাল গুম যেগুলো বাংলাদেশের ভিতরেই, ওগুলো র এসে এক্সিকিউট করতো, রয়ের প্রেসক্রিপশনে হতো। র এগুলো ডিজিএফআই কে ট্রেনিং দিত, র্যাব কে ট্রেনিং দিত, র সরাসরি হেল্প করতো। হিন্দি ভাষীর অনেকের নাম অনেকে শুনেছে। রিমান্ডে এই ভারতের লোক, রয়ের লোক এখানে থাকতো, চোখ বাঁধতে সহায়তা করতো বা নানান ভাবে এর সাথে সরাসরি এনগেজ ছিল। এখন এই যে এটা এতদিন আমরা বলে আসছি যে ভারত জড়িত, কিন্তু এখন তদন্তে বেরিয়ে আসলো। ইউনূস সরকারের যে গুম কমিশন, সেই গুম কমিশনের তদন্তে বেরিয়ে আসছে। তা এই তদন্তে ভারতের সম্পৃক্ততা পাওয়া গেছে। এখানে এটার একটা গুরুত্ব আছে, সেটা হচ্ছে দেখেন, ইউনূস সরকার যদি ভুল না করে, তারা যদি এটা ইন্টারন্যাশনালি মার্কেটিং করে, জাতিসংঘকে দেখাবে, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, আর যত মানবাধিকার সংস্থা সবাইকে এই কমিশন, এই রিপোর্ট পাঠিয়ে দেবে, বলবে যে দেখেন যে ভারত বাংলাদেশের গুমের সাথে জড়িত, কত বড় অপরাধী, বাংলাদেশের গুমের সাথে ভারত জড়িত। আর এটা বিশ্বাসযোগ্য। ভারত আমেরিকার মাটিতে ঢুকে হত্যা করে, কানাডার মাটিতে ঢুকে হত্যা করে, সে খালিস্তানপন্থী, আপনি জানেন না এইসব ঘটনা? এটা নিয়ে কি হয়েছিল, মানে এই ধরনের ঘটনা যে ভারত ঘটায়, এটা ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেড। বাংলাদেশের গুম কিন্তু হত্যা চাইতে বড় অপরাধ। তাই বাংলাদেশের গুমের সাথে ভারত জড়িত, এটা জাতিসংঘ সহ সারা পৃথিবীকে জানান, জানালে মোদী বেকায়দা করবে। আর রয়ের চিফ কিন্তু মোদী বা প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার অফিসের আন্ডারে, সাব ব্লকের আন্ডারে। সেই জায়গায় র যেসব কাজ করেছে, এটা সরাসরি, বিশেষ করে সালাউদ্দিন কেস কিংবা সুখরঞ্জন বালি কেস, এখানে তৎকালীন প্রাইম মিনিস্টার যিনি থাকেন না কেন, তার সাইন লাগতো, অর্থাৎ তিনি জড়িত। ইউনূস সরকার চাইলে এটাকে ডিপ্লোম্যাটিক্যালি ইউজ করে মোদীকে একটা কঠিন পরিস্থিতি ফেলতে পারেন। কারণ ভারত সরাসরি গুমের সাথে জড়িত, এটা ইন্টারন্যাশনাল এস্টাবলিশড হলে তারা আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বেকায়দায় পড়বে। এমনিতেই তাদের ইমেজ সংকটে, ইসরায়েলের পক্ষে এটা ভয়ানক একটা পরিস্থিতি তাদের জন্য। এটাকে কেন্দ্র করে ইউনূস চাইলে মোদীর সাথে নানান বিষয়ে ট্রেড অফ করতে পারে। কিভাবে? এরকম একটা আলোচনা হতে পারে এবং মোদী এতে রাজি হবে যে হাসিনাকে ফেরত দাও, আওয়ামী লীগের লোকজনকে পুশব্যাক করো, ধরে ধরে ফেরত দাও, নইলে কিন্তু আমরা যে কেস ফাইল করবো সেখানে কিন্তু তোমাকে আসামি করবো, মোদীকে বা ভারতের বড় বড় নেতাদের আসামি করবো। আর ভারতের নেতা আসামি করলে ধরা পড়বে নিশ্চিত, প্রমাণিত হবে, রায় হবে যে ভারতের অমুক জড়িত, তার এই রায়। এটা নিয়ে যদি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যায়, তখন ব্যাপক বেকায়দায় পড়বে। তখন এটা এইসব ঝামেলা থেকে বাঁচা যায়। দুইটা কেসে ভারত ধরা পড়বে নিশ্চিত। একটা হচ্ছে এই যে এই গুম কমিশনের রিপোর্টে তাদের প্রমাণ পাওয়া গেছে, এখন এটা নিয়ে কেস করলেই হয়। আর একটা হচ্ছে
আমাদের পিলখানা ট্র্যাজেডি, সেনাবাহিনী হত্যাকাণ্ডের যে ঘটনা, বিডিআর বিদ্রোহ, ওখানেও ভারত জড়িত। ওখানে ওটার প্রতিবেদন আসতেছে। তখন ওই মোদীকে বাধ্য করা যাবে যে তোমাকে কেসের মামলা আসামি করবো না, হাসিনাকে ফেরত না দিলে কিছু আওয়ামী লীগ